প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সচিব এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব আবু আলম শহীদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের। ধন্যবাদ। তো আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুমের অপসংস্কৃতি থেকে বের হওয়ার চেষ্টা। অবশেষে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর বাংলাদেশের। স্বাক্ষর করে ডক্টর ইউনূস বললেন, এক ঐতিহাসিক মুহূর্ত। কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। বন্যায় এ পর্যন্ত 52 জনের মৃত্যু। মানবজমিন, সংবিধান পুনর্লিখন করতে হবে। সিজিএস এর অনুষ্ঠানে ডক্টর আলী রিয়াজ। ত্রাণ কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। ছাত্র জনতার আন্দোলন। ঢাকা মেডিকেল কলেজেই 172 জনের মৃত্যু। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক। সংস্কার নির্বাচন নিয়ে আলোচনা। আমাদের সময়, কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্ত। বৈষম্য রোধে ভূমিকা রাখবে আব্দুল মজিদ। বিশেষ নিরাপত্তা পাবেন না বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা। উপদেষ্টা পরিষদের চতুর্থ বৈঠক। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ। সুজনের গোলটেবিল। যায় দিন, 29 সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। 15 বছরে দেশে গুমের শিকার 700 মানুষ। কালবেলা, আওয়ামী লীগপন্থী শীর্ষ আমলারা এবার দুদকের নজরে। সিইসির কলাম নিয়ে তোলপাড়। দেশ রূপান্তর, দলীয় চাপে মহাশক্তির দুদক অসহায়। বছর বছর বেড়েছে দুর্নীতি। সময়ের আলো, পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশে চিঠি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর অনুরোধ বিএনপির। খবরের কাগজ, সাবেক 14 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। আলোকিত বাংলাদেশ, রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময় কাল। সহসা সরছে না বন্যার পানি। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত্যু 52। দৈনিক সংগ্রাম, প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রফতানি হয় না, জ্বালানি মন্ত্রণালয়। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশের স্বাক্ষর। গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা পথ চেয়ে আছে এখনো। দৈনিক করতোয়া, বন্যায় মৃত্যু অর্ধশতাধিক। রেমিট্যান্সে সুবাতাস। 28 দিনে ছাড়ালো $2 বিলিয়ন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, 13 projects worth টাকা 52,648 crore under review to weed out unimportant ones. The Business Post, fertilizer crisis looms for Rabi season, government pushes imports. The Financial Express, another Asylum big bid flops, much cherished well refinery building through fresh bidding. শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আমরা যেভাবে শুরু করছিলাম, প্রথমে যে শিরোনামটি আমরা বললাম, আসলে আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। গুমের অপসংস্কৃতি থেকে বের হওয়ার চেষ্টা, এই কথা যেমন শিরোনামে এসেছে, তেমনি অত্যন্ত সুনির্দিষ্টভাবে উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে অবশেষে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করেছে এবং স্বাক্ষর করে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেছেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আসলে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কেননা আমরা গত 15-20 বছর ধরে এই যে গুম একটা নিয়ে আমরা খুবই সন্ত্রস্ত ছিলাম। সাধারণ মানুষও সন্ত্রস্ত ছিল এবং যারা গুম হয়েছেন, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখনও, সংখ্যা অনেক। কাউকে পাওয়া গেছে এবং তারা ফিরে এসে তো একেবারে চুপ থাকতেন। আজকে সম্ভবত যমুনা টিভিতে একটা অনুষ্ঠানে একজন 94 দিন ছিলেন, তার বর্ণনা দিচ্ছিলেন। তো ওই বর্ণনা শুনেই গায়ে কাটা দিয়ে আসে। এবং আমরা এতদিন এই যে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করিনি, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এই জন্য যে আমরা এখন আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করলাম, এটা দিয়ে আমরা প্রমাণ করলাম বা আমরা প্রতিশ্রুতি দিলাম আমাদের নোবেল লরেট যিনি এখন চিফ
প্রধান উপদেষ্টা যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি যথার্থই বলেছেন যে আমরা প্রমাণ করলাম যে আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। তো আজকে একটু হালকা লাগার কথা সকলেরই, কেন আজ পর্যন্ত তো আমরা এইটাতে সাইন করি নাই। সুতরাং এই দিনটাকে ক্যালেন্ডারে লিখে রাখতে হবে যে আমরা এই দিন এটা সাইন করেছিলাম। এবং আসলে আমরা প্রতিটা গুমের তদন্ত চাই, তদন্ত হোক এবং পেছনের কাহিনীটা বের হয়ে আসুক, আসল কাহিনীটা বের হয়ে আসুক, আসলে কি হয়েছিল, কার ভাগ্যে কি ঘটেছে, কিভাবে ঘটলো। হয়তো সব কিছুর তদন্ত করে খুঁজে পাওয়া যাবে না, কিছু কিছু মিস্ট্রিয়াস কেস তো থেকেই যাবে যেটার হয়তো কোনো প্রমাণ নেই, বাট অনেক কিছুই হয়তো খুঁজে পাওয়া যাবে। এখন সরকারের যেটা দায়িত্ব হবে, যেহেতু ঐতিহাসিক দিন, তো কালকে থেকেই এই বিষয়ে তদন্ত শুরু করা। ইতিমধ্যে একটা কমিটি গঠন করা হয়েছে, বিচার বিভাগীয় কমিটির মতো বা অন্য অন্য লোকেরাও আছেন। তাদের যে টার্মস অফ রেফারেন্স সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই টার্মস অফ রেফারেন্সে সরকারের প্রতিটি গোয়েন্দা সংস্থা, এমনকি সেনা গোয়েন্দা সংস্থা, আমাদের NSI, DGFI, আপনার SB, CID এবং অন্যান্য যে কোনো সংস্থা, তাদের উপরে যে অভিযোগ, সেই অভিযোগ টাকা টিওরায় আসছে, যেটা একটা কিন্তু ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই সমস্ত ইন্টেলিজেন্স এজেন্সির কর্মকাণ্ড রিভিউ করা হবে এবং খুঁজে দেখা হবে যে তারা কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিলেন কিনা। সেটা একটা বড় সিদ্ধান্ত এবং খুবই সাহসী সিদ্ধান্ত। সেটার জন্য এই সরকারকে অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে হবে। আরেকটি ইস্যু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 52 জনের বিরুদ্ধে অভিযোগ নামাচ্ছে 32 সাংবাদিক। এটি অবশ্য জুলাই গণহত্যাকে কেন্দ্র করে। এই অভিযোগটা তো করা হয়েছে, এখন নিশ্চয়ই তদন্ত করা হবে। এই আন্তর্জাতিক যে কোর্টটা আছে, সেখানে সুবিধা হলো যে তদন্তের পরে যদি কাউকে কোর্ট মনে করে তার দোষ আছে, তখন হয়তো গ্রেপ্তার বা সারেন্ডারের প্রসঙ্গ আসবে। বাট আমার খুব অবাক লাগছে যে এই জুলাই গণহত্যায় 32 জন সাংবাদিককে যে ইনক্লুড করা হয়েছে, কি তথ্য প্রমাণ, কেন ইনক্লুড করা হলো, এটার ডিটেলসটা আমি জানি না। বাট এই গণহত্যায় সাংবাদিকদের কি করণীয় ছিল? মানে এরকম যদি আপনি বলেন যে হুকুমের আসামি অথবা সহায়তা করেছে, অ্যাবেট করেছে, উস্কানির কথা উস্কানি দিয়েছে, সেগুলো প্রমাণ করা খুব কঠিন হবে। কারণ সাংবাদিকদের আমাদের দেশে আসলে আমাদের এই সাংবাদিকতা পেশার যে মহান পেশা, সেটাতে টেন্টেড হয়েছে, এই ব্যাপারে সন্দেহ নেই। মানে আমরাই নিজেরা এটা করতে যেয়ে আমরা দলবাজ হয়েছিলাম। কেউ কেউ অতিরিক্তভাবে রাজনৈতিক দল যেটা ক্ষমতায় ছিল, ক্ষমতাসীন দলকে অতিরিক্ত সাপোর্ট দিয়েছি, অন্যায়ভাবে সাপোর্ট দিয়েছি। আবার আমরা নিজেরা কিছু কথাবার্তা, প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন ছিল সেখানে উস্কানিমূলক প্রশ্ন করেছি। সেজন্য আমাদের জনগণের একটা ক্ষোভ আছে কিন্তু সংবাদপত্রের উপরে। তা আপনি দেখবেন যে বাংলাদেশের ইতিহাসে বা আরও অতীত ইতিহাসে যদি যান, পুলিশের উপরও কখনো এরকমভাবে আক্রমণ হয়নি বা ক্ষোভের প্রকাশ ঘটেনি। এবং সেকেন্ড গ্রুপটাই হচ্ছে সংবাদপত্র বা সাংবাদিক, যাদের উপরে ক্ষোভের প্রকাশটা হয়েছে। সেরকম ক্ষোভ থেকে হয়তো এই লিস্ট করা হয়েছে। তা আমার মনে হয় যে এগুলোকে আরও ভালোভাবে বিবেচনা করা উচিত, সুবিবেচনা করা উচিত। তাকে আপনি দলকানা বলতে পারেন, দলবাজ বলতে পারেন। সংবাদপত্র প্রতিষ্ঠান বা সাংবাদিকের বিরুদ্ধে আমরা আমাদের ইয়াতে যেতে পারি, আইন অনুযায়ী প্রেস কাউন্সিলও যেতে পারি, যদিও অনেকে মনে করেন প্রেস কাউন্সিল কিছুই করে না। বাট পরিবর্তিত পরিস্থিতিতে প্রেস কাউন্সিল নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। কারো বিরুদ্ধে ক্রিমিনাল মামলাও হতে পারে। তো সুতরাং যাই করব আমরা, যাই করা হবে, যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার এবং একজন নোবেল বিজয়ী যিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তিনি যেহেতু এই সরকার নেতৃত্ব দিচ্ছেন এবং তার কিন্তু একটা ভাষণ ছিল কয়েকদিন আগে, সেখানে তিনি এইসব বিষয়ে ইঙ্গিত দিয়েছেন যে কোনো বাড়াবাড়ি করা হবে না, অযথা কাউকে দোষারোপ করা যাবে না। এবং উপদেষ্টারা কিন্তু বলছেন যে কোনো বাড়াবাড়ি করে, চাপ প্রয়োগ করে, অযথা দোষারোপ করে, অযথা মামলা করে বা আদালতে হইচই করে, এগুলো আমাদের দেশের যে ভাবমূর্তি আছে, যে ভাবমূর্তি নিয়ে আমরা অতীতে কথা বলেছি, সেই ভাবমূর্তি কিন্তু নষ্ট হতে পারে। সুতরাং আমাদের এসব ব্যাপারে খুব সাবধানতার সাথে আইনি পদক্ষেপ নিতে হবে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প।
হাতিল লিভ অ্যান্ড রিলিভ। আপনি মাঝে একটি কথা বলছিলেন, প্রেস কাউন্সিলের কথা বলছিলেন, সাংবাদিকতা জনিত কোনো নৈতিক স্খলন কিংবা গণমাধ্যমকে কেন্দ্র করে কোনো ধরনের মানে অনৈতিক বা অপরাধমূলক কোনো কিছু, এরকম কোনো কিছু হলে, অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলের একটি বিধান আছে। কিন্তু আপনি যেটি বলছিলেন সত্যিকার অর্থেই যে এটিকে কার্যকর করা, এর ভূমিকা জোরালো করা, যাতে গণমাধ্যম নিজে থেকেই সঠিক পথে থাকতে পারে, এই দাবিটি ছিল দীর্ঘদিন ধরে। আপনি কি বলবেন বর্তমানে যখন সংস্কার হচ্ছে অনেক কিছু? প্রেস কাউন্সিল পুনর্গঠন করা উচিত। আসলে তো ওই যে অনেক সংস্কারের দরকার আমাদের প্রশাসন, পুলিশ, বিচার বিভাগে, আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক যে সংস্থাগুলো আছে, আপনি নির্বাচন কমিশন, অন্যান্য কমিশন যেগুলো আছে, প্রেস কাউন্সিল একটা এরকম বডি, সেখানে পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন করা এই জন্য জরুরি যে আমরা মানবাধিকার কমিশন, প্রেস কাউন্সিল এবং আমাদের নির্বাচন কমিশন, এই তিনটা জায়গায় আমরা এমন এমন কাজ করতে দেখেছি যেটা তাদের উপর যে অর্পিত মহান দায়িত্ব, সেই দায়িত্ব পালনের সাথে যায় না। তারা যে দায়িত্বটা পালন করার কথা সেটা পালন না করে একটা এমনভাবে কাজগুলো করেছেন যে তাদের উপরে আস্থা এবং বিশ্বাসের সংকট আছে। সুতরাং এগুলো পুনর্গঠন করে এটা প্রমাণ করতে হবে। যারা এই পুনর্গঠিত প্রেস কাউন্সিলে যোগ দেবেন সেখানে একজন বিচারক থাকেন এবং আমাদের উচ্চ আদালতের বিচারক যিনি রিটায়ার্ড তিনি থাকেন এবং সাথে আরও কয়েকজন থাকেন। তো সেই কাউন্সিলটাকে পুনর্গঠন করে এমন জায়গায় নিতে হবে যাতে সেগুলোর উপর আস্থা ফিরে আসে। পুরো দেশটা তো কেউ কাউকে আমরা বিশ্বাস করি না। আমাদের বিশ্বাসহীনতা, আস্থাহীনতা, গণতন্ত্রহীনতা আমাদেরকে এই অবস্থায় নিপতিত করেছে। সুতরাং এখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রেস কাউন্সিলের বিষয়টিও এটি অনেক আগে করা এবং সংবাদপত্রকে ভিত্তি করে মূলত কেন্দ্র করে করা। সম্প্রচার মাধ্যমের জন্যও আপনার সুপারিশ কি হবে? সম্প্রচার এখন আমরা যদি প্রেস কাউন্সিলটাকেই আপনার মানে গণমাধ্যমের জন্য করি, এটা আসলে গণমাধ্যম কাউন্সিল যদি বলেন তাহলে একই কাউন্সিল এই কাজটা করতে পারে। বাট যদি সরকার মনে করে যে ঠিক আছে প্রেস মিডিয়ার জন্য একটা থাকলো, সম্প্রচার মিডিয়ার জন্য আরেকটা কাউন্সিল আমরা করতে পারি, ওরকম একটা বডি তৈরি করতে পারি এবং তৈরি করার দরকার, তাহলে আপনার এই যে ধরনের মামলা হয়, ওই মানহানির মামলা 501 ধারায় চলে যায় অনেকে, আপনার এই যে আইসিটি মামলা হলো বা আপনার ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা হয়, তখন সংবাদপত্র এবং গণমাধ্যম এবং সংবাদকর্মীদের সুরক্ষার জন্য আপনাদেরই দাবি তোলা উচিত যে আপনারা কীভাবে আপনারা এই জিনিসগুলোকে হ্যান্ডেল করবেন। এটা নিজেদের মধ্য থেকেও আসা উচিত, নিজেরা আলাপ আলোচনা করা উচিত এবং একটা বড় ধরনের ডিবেটও হতে পারে, এটা নিয়ে আলোচনা হতে পারে, ওয়ার্কশপ, ডিবেট, সেমিনার এবং একটা সুপারিশমালা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করতে পারি এই বিষয়গুলোতে। আমরা পরের শিরোনামটিতে যাই। আমরা বন্যা নিয়ে তো শিরোনাম প্রতিদিনই দেখছি, আজও গুরুত্বের সাথে আসছে বড় শিরোনাম হিসেবে। এখন যেটি মূলত দেখা যাচ্ছে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ এবং বন্যা এখন পর্যন্ত 52 জনের প্রাণহানির খবর এখানে আমাদের সামনে রয়েছে। না, বন্যা তো আমাদের দেশে যে বন্যা হলো এটা তো মানে অস্বাভাবিক এবং পরিস্থিতিতে একটা বন্যা হয়েছে এবং এটার অনেকগুলো কারণ আছে। সে কারণগুলো তো নিশ্চয়ই আলোচনা হয়েছে আগে। তবু যদি আমরা দেখি যে আমরা যেহেতু ভাটির দেশে আছি, উজান থেকে ঢল আসা বা গেট খুলে দেওয়া, ওখানে অনেক ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত যদি হয়, 350-400 মিলিমিটার বৃষ্টি হয়েছে 3 দিনে বা 48 ঘন্টায়, সেগুলো আছে। তারপরে আমাদের নিজেদের যে নদী নালাগুলো আমরা দখল করেছি এবং সেসব নদী নালা শুকিয়ে গেছে সব মিলিয়ে, এবং আমাদের জোয়ার ভাটার বিষয়টা ছিল, সমুদ্রে একটা ছোটোখাটো নিম্নচাপ ছিল যার কারণে জোয়ার আসছিল, পানি নেমে যাওয়ার সুযোগ হয়নি। সব মিলিয়ে আসলে আমাদের তো এই বন্যা পরিস্থিতি নিয়ে এখানেও অনেক ভাবনার বিষয় আছে যে কীভাবে আমরা এই পরিস্থিতিগুলোর মোকাবেলা করব। তার সাথে আছে আন্তর্জাতিক যে সবাই যে আলোচনা করছেন ক্লাইমেট চেঞ্জ, এটা কিন্তু বড় ফ্যাক্টর। মানে আগে যে পরিমাণ বৃষ্টি হতো এখন তার চেয়ে বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং অসময় বৃষ্টিটা হচ্ছে যখন আমাদের প্রস্তুতি নেই। বন্যা হয়ে যাওয়ার পরে কিন্তু বন্যা পুনর্বাসন একটা বড় চ্যালেঞ্জ এবং অসুখ বিসুখ হবে, এটাও একটা বড় চ্যালেঞ্জ। আমার ধারণা যে আমাদের জনগণ, আমাদের ছাত্ররা আছেন, তরুণরা আছেন, তারা কিন্তু বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য তাদের একটা বড় আন্তরিকতা আমরা দেখতে পেয়েছি। বাট এই বড় আন্তরিকতা দিয়ে কিন্তু ম্যানেজমেন্টটা হয় না, যে কারণে আমরা অনেক ম্যানেজমেন্ট প্রবলেমও দেখেছি যে একেবারে দূরবর্তী জায়গায় যাওয়াটা হয়নি, যেগুলো রাস্তার ধারে ছিল রাজপথে বা যেগুলো শহর কেন্দ্রিক সেখানে বেশি ত্রাণ গিয়েছে। সরকারকে এখানে একটা পুরা প্ল্যানিং করে
পুনর্বাসনের কাজটা করতে হবে এবং নিশ্চয়ই সরকার এটা করবেন। এটাতে অন্তর্বর্তী সরকারের মনে হয় 1100 কোটি টাকার একটা চিন্তাভাবনা আছে। সেখানে আজকে তো অস্ট্রেলিয়া $1 মিলিয়ন সহায়তা করেছেন, অন্যান্যরাও সহায়তা করছেন। সরকারের বাজেটে কিন্তু এই অপ্রত্যাশিত খাতে টাকা থাকে। সুতরাং আমাদের এই মুহূর্তে যে অর্থাভাব আছে বা টাকা নেই এরকম না। তো এই পুনর্বাসন কাজটা সরকার নিশ্চয়ই খুব দ্রুত হাতে নেবেন এবং কাজটা করবেন প্ল্যান্ড ওয়েতে। পুনর্বাসন কাজের মধ্যে মানুষের ঘরবাড়ি এগুলো, ঘরবাড়ি মেরামত, ঘরবাড়িতে সাহায্য করা, অনেকের আসবাবপত্র নষ্ট হয়েছে, অনেকের খাবার নষ্ট হয়েছে, ধানের চারা নষ্ট হয়েছে, আপনার ধান নষ্ট হয়ে গেছে। সুতরাং খাদ্য সহায়তার বিষয়টা থাকবে। ধানের চারা দিতে হবে, কেন নতুন ধান রোপণ করার এখনও সময় আছে। সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমরা হেমন্তর যে ধানটা, আমন ধানটা, এটা রোপণ করতে পারবো। সো আমাদের ওই কাজগুলো করতে হবে এবং চারার জন্য চারা বীজতলা তৈরি করতে হবে। আমাদের দেশ কিন্তু বন্যা, সাইক্লোন বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমরা কিন্তু একটা মডেল মোটামুটি, কারণ আমাদের জনগণ খুব রেজিলিয়েন্ট এবং জনগণ কিন্তু এই অপ্রত্যাশিত দুর্যোগগুলা খুবই সফলতার সাথে মোকাবিলা করে। এবং দেখবেন যে পানি নেমে যাওয়ার সাথে নিজেরাই ঘরের কাজ করা শুরু করবে, বাঁশ, টিন এসব জোগাড় করে। বাট দে নিড হেল্প, তাদেরকে সহায়তাটা পৌঁছাতে হবে অতি দ্রুত। পরের শিরোনামটিতে যাচ্ছি আমরা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মহাসচিবের আমরা বৈঠক হতে দেখেছি এবং সেখানে সংস্কার এবং নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে শিরোনামে প্রাধান্য পেয়েছে। হ্যাঁ, এখন তো প্রথমটা হলো সংস্কার, তারপর নির্বাচন। মানে নির্বাচনের জন্যই তো সংস্কার করতে হবে এবং এইটাও আলোচনায় আসছে যে আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানটা পুনর্লিখন করা জরুরি, বা সেই সংবিধানের এত চেঞ্জ হয়েছে এবং আরও যেসব চেঞ্জ করতে হবে সেটার জন্য আসলে ওইরকম সংবিধান সংশোধন বিল এনে কোনো লাভ হবে না, এরকমটা মনে করছেন অনেক সংবিধান বিশেষজ্ঞ। তো আমাদের সামনে তো আপনার সংবিধান যদি পুনর্লিখন করতে হয় তাহলে সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সেটার জন্য যে ক্ষমতায়িত করা, সেটা করার ব্যাপার আছে। তো সেটা কিভাবে করবে অন্তর্বর্তীকালীন সরকার বা জনগণ কিভাবে সেই সাপোর্টটা দেবে, এটা নিয়ে ডিবেট করার বিষয় আছে। তারপরে আপনার সংস্কারগুলো তো আছেই, আপনার প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ এবং আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিভিন্ন এজেন্সি আছে, সেখানে কি ধরনের সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো করার মধ্য দিয়ে একটা সমতল ভূমি যেটা বলা হয়, লেভেল প্লেয়িং ফিল্ড, যেটার জন্য এতদিন ধরেই আলাপ আলোচনা চলছিল, তো সেটা করার পরেই তখন নির্বাচনের একটা পরিবেশ আসবে এবং তখন নির্বাচন করা সম্ভব হবে। আমার ধারণা যে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সুযোগ দিতে হবে এবং তাদেরকে সময় দিতে হবে। যদি আমরা খুব কম সময়ের মধ্যে তাড়াহুড়ো করি তাহলে এই যে ছাত্র জনতা, সাধারণ মানুষ, শ্রমিক যারা রক্ত দিয়েছেন, যাদের রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশ এবং এটা ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন বা তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জিত হবে না। যেরকমভাবে অনেকে বলেন যে আমরা মুক্তিযুদ্ধ যে কারণে করেছিলাম, 71 মুক্তিযুদ্ধ, এবং আমাদের যে লক্ষ প্রাণের বিনিময়ে, আমাদের নারীদের সম্ভ্রমের বিনিময়ে, আমাদের কোটি কোটি মানুষের ডিসপ্লেসমেন্টের বিনিময়ে, সেই মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, লক্ষ্য, স্বপ্ন, সেগুলো কিন্তু আমরা 54 বছরে বাস্তবায়ন করতে পারিনি। সুতরাং এখন কিন্তু দলের বাইরে নির্দলীয় এবং অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে যারা ঠিক রাজনৈতিক বিবেচনার বাইরে স্টেপ করে কিছু পরিবর্তন আনতে পারবেন, যেগুলোর কারণে, যেগুলো না হওয়ার কারণে আমাদের দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ রাজনৈতিক দলগুলো সবসময় তাদের মাথায় একটা রাজনৈতিক বিবেচনা থেকেই কিছু কিছু কাজ করেন, যেটা হয়তো জনগণের জন্য পুরোপুরি, সেই কাজগুলো জনগণকে পুরোপুরি উপকৃত হন না জনগণ, এবং এটাই তো ঘটেছে এই 54 বছর। সুতরাং তাদেরকে সময় দিতে হবে। পাশাপাশি আরেকটি শিরোনাম, রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS-এর একটি অনুষ্ঠান ছিল। সেখানে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর আলী রিয়াজ, তিনি সংবিধান পুনর্লিখন করতে হবে বলেছেন। এটিও সংবাদ শিরোনাম হিসেবে আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, সংবিধান পুনর্লিখনের বিষয়ে অনেকেই কথা বলছেন এবং পুনর্লিখন জরুরি, বাট এটা আগে ডিবেট করতে হবে। মানে আমরা আগে ডিবেট করি যে আমরা আসলে সংবিধান তাহলে তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে সংবিধান পুনর্লিখন করার জন্য একটা পার্লামেন্ট নির্বাচন করতে হবে। তো সেই নির্বাচন পরিচালনা করার জন্য তার আগে সংস্কারগুলো করতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনি কি সংবিধানে কি পুনর্লিখন করবেন সেটা নিয়ে অনেক বড় ধরনের গভীর আলোচনার দরকার আছে এবং জনগণের অংশগ্রহণের দরকার আছে। একটা হতে পারে যে আমরা একটা গণভোটের আয়োজন করতে পারি, বাট গণভোটের বিষয়টা আমাদের সংবিধানে
সেভাবে এখন বাদ দেওয়া হয়েছিল সম্ভবত। এটাকে আমাকে দেখতে হবে সংবিধান, বাট সংবিধানে যদি থাকে আমরা একটা গণভোট করতে পারি, তারপরে আমরা এসব কাজে যেতে পারি। আর যদি সংবিধানে না থাকে তাহলে অর্ডিন্যান্স করেও আমরা গণভোটের দিকে যেতে পারি। তো আমরা এইগুলো করতে হবে আসলে, সংবিধান পুনর্লিখন এবং সংস্কার, এবং যেখানে যেখানে সংস্কার প্রয়োজন সেসব করেই তারপরে নির্বাচনে যেতে হবে। তাহলেই হয়তো আমরা যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়া সম্ভব। কালো টাকা সাদা করার বিধান বন্ধের সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আলোচনাটি হয়েছে। এটা তো অনেক আগে থেকে আলোচনা হচ্ছে, কেন কালো টাকাকে সাদা করার বিধান রাখা হয়, তাতে কি লাভ হয়, এটা নিয়েও অনেক আলোচনা হয়েছে। খুব বেশি লাভ হয় না, খুব বেশি কালো টাকা সাদা হয় না। তো এই বিধান না থাকলে ভালো, যাদের কাছে কালো টাকা আছে তারা কি করবেন, তাদেরকে তাহলে ধরতে হবে, তাদের কাছ থেকে কালো টাকা উদ্ধার করতে হবে। এগুলোর প্রোজ এন্ড কনস আছে। আমরা দেখি যে এই বিধান বাতিল করার ফলে অর্থনীতিতে সেরকম শৃঙ্খলা আসে কিনা, এবং জোরদারভাবে কালো টাকা বের করার অভিযানটা আমরা করতে পারি কিনা। তো সেইগুলো আছে। আবার কারো কারো আয় আছে যে তারা ঘোষণা করেন না, অনেক আয় আছে যেটা ট্যাক্সের মধ্যে আসেনি, কোনো কারণে আসে না। যেমন একটা উদাহরণ যদি আপনাকে দেই, সেটা একটা উদাহরণ যে গুলশানে একটা 1 বিঘার প্লটের দাম হতো 100 কোটি টাকা, এখন 200 কোটি টাকা হতে পারে। কিন্তু আপনি তো তার যে উত্তরাধিকার আছে, যাদের বাবা বা যাদের দাদা এটার মালিক, তারা বিদেশে থাকেন। তো তারা যখন এটা বিক্রি করেন, তো এই টাকাটা তো তাদেরকে লিগালি নিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না। তখনই কিন্তু আর হলো রেজিস্ট্রেশন কস্টটা কম দেখানো হয়, যারা কিনেন তারা এটা কম দেখান, যার ফলে আপনি 100 কোটি টাকার সম্পদ বিক্রি হচ্ছে, 100 কোটি টাকা লেনদেন হচ্ছে, কিন্তু আপনার হয়তো 20 থেকে 40 কোটি টাকার রেজিস্ট্রেশন হচ্ছে। তখন এই যে 60 করোড় টাকা, এটা কিন্তু অপ্রদর্শিত আয় হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা। তো সেটাকে আপনি কিভাবে এটাকে আনবেন সিস্টেমে? তো আমাদের সিস্টেমটা তো ঠিক করতে হবে। তাহলে হয়তো ওখানে যে গেইন ট্যাক্স আছে, এত বড় বড় যখন গেইন ট্যাক্স, তখন সেটাকে কমাতে হবে, যাতে গেইন ট্যাক্স দিতে মানুষ কোনো অসুবিধা ফিল না করে। আরেকটাও যে তারা যখন টাকাটা নিতে চান বিদেশে, সেটার একটা ব্যবস্থা রাখতে হবে। আপনি ট্যাক্স দেন, তাদের উপরে ট্যাক্স দিয়ে দেন, যে আপনি 20%, 25% ট্যাক্স দিলে আপনাকে এটা ডলারে আপনি নিয়ে যেতে পারবেন। তারা যেমন ডলার পাঠায়, সেরকম তারা ডলার নিয়ে যায়, সেখানে ইনভেস্ট করতে পারে। তো এইখানে এই একটা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আছে, মানে অনেক সেক্টরে এরকম উদাহরণ আছে। সেগুলো যদি আমরা করতে পারি, তখন কিন্তু এই কালো টাকাও থাকবে না, মানি লন্ডারিংটা ইন্ডিভিজুয়াল লেভেলে কমে যাবে। আর মানি লন্ডারিংয়ের প্রধান কারণ কিন্তু হলো ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট, সেখানে টাকা কম বেশি করা। তো সেখানে আমাদের আরও অনেক কাজ করার আছে, যদি আমরা ওইটাকে কন্ট্রোল করতে পারি। এখানে এটা তো এখন পৃথিবী হাতের মুঠোয়। আপনি যখন এক্সপোর্ট করেন, আপনি জানবেন যে কী এক্সপোর্ট করছেন, কত দামে এক্সপোর্ট করছেন, এবং বিভিন্ন এজেন্সির কাছে এটা তথ্য থাকে। আপনি যখন ইম্পোর্ট করবেন, সেটারও একটা তথ্য থাকবে, এবং আপনি জানবেন কী দামে ইম্পোর্ট করা যাচ্ছে। সুতরাং ওই তথ্যগুলো যদি হাতে থাকে, এবং আমরা যদি সরকার যদি মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, বিশেষ করে ব্যবসায়ী এবং ধনী মানুষরা, এটার সাথে তো বাংলাদেশের 90-95% মানুষের কিন্তু কোনো সম্পর্ক নেই। আমরা যেটা নিয়ে আলোচনা করছি, কালো টাকাই বলেন, অপ্রদর্শিত আয় বলেন, মানি লন্ডারিং বলেন, বাংলাদেশের 17 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষের কোনো সম্পর্ক নেই। ইভেন 16 কোটি 80 লক্ষ যদি বলেন, সেটা হবে, আমি ঠিক জানি না কী ফিগার, বাট এই 10-20 লক্ষ মানুষ এগুলোর সাথে জড়িত, যারা টপে আছে, সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, ধনিক শ্রেণী, যাদের ক্ষমতা আছে, যাদের অনেক ধন সম্পদ আছে, যারা এখানে ধন সম্পদ রাখতে ফিল করেন, সেফ ফিল করেন না, এবং যারা হিসাবটাও ঠিকমতো দেন না, যারা ঠিকমতো ট্যাক্স পেমেন্ট করেন না। আমার মনে হয় তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা এই উদ্বুদ্ধটা করার চেষ্টা করি প্রথমে, এরপরে আইন প্রয়োগ করতে পারেন। মানে আইন প্রয়োগ করা, উদ্বুদ্ধ করা, দুটো যদি একসাথে না করা হয়, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। সবসময় ব্ল্যাক পথটা অনেকেই গ্রহণ করতে চায়। পৃথিবীর উন্নত দেশেও মানুষ ট্যাক্স ফাঁকি দিতে চায়। আমেরিকা, ইউরোপ, কানাডার উদাহরণ যদি আমরা দেই, তাহলে দেখবেন যে আইল্যান্ডে অফশোর অ্যাকাউন্ট করে, কারণ আমি পুরা ট্যাক্স দিতে চাই না। আবার ভালো ব্যবসায়ী আছে, ওয়ারেন বাফেট আছে, উনি তো ট্যাক্স ফাঁকি দেওয়ার চেষ্টা করে না। আবার ট্রাম্পের মতো ব্যবসায়ী আছে, যিনি আমেরিকার একবার প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি অনেক ট্যাক্স ফাঁকি দেন, এটা নিয়ে মামলা মোকদ্দমা হয়। তো এটা ঘটে নানান কারণে। অনেক অনেক ধন্যবাদ জনাব আবুল আলম শহীদ খান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।